আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমে একটু বলে নিই, আমি এসএসসি হিসাব বিজ্ঞানটা কেন করাবো, ঠিক আছে? কারণ কিছুদিন পর বা 2024 সাল বা 23 সাল থেকে কিন্তু আমাদের এসএসসিতে হিসাব বিজ্ঞান থাকবে না, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞানের বেসিক সংক্রান্ত তথ্য আমাদের জানার জন্য আমাদের 9-10-এর হিসাব বিজ্ঞান থেকে কিছু তথ্য জানা খুবই জরুরি, ঠিক আছে? তো এই তথ্য জানার জন্য বা হিসাব বিজ্ঞান সম্পর্কে বোঝার জন্য আমি কিন্তু এই এসএসসি অ্যাকাউন্টিংটা নিচ্ছি, ঠিক আছে? এই এসএসসি অ্যাকাউন্টিং ক্লাসটা যদি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে থেকে যায়, তাহলে কোনো একটা ব্যক্তি অথবা কেউ অন্য কোনো গ্রুপের, ঠিক আছে, তাহলে সে আইসা এই হিসাব বিজ্ঞান জিনিসটা কি সে বুঝতে পারবে। মানে অ্যাকাউন্টিং জিনিসের প্রাথমিক যে ধারণা, সে ধারণাটা দেওয়ার জন্য কিন্তু আমি হিসাব বিজ্ঞানের মানে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানটা করাইতেছি। আসলে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানটা কিন্তু আমাদের 1-2 বছর পরে নাও থাকতে পারে, কারণ শিক্ষামন্ত্রী এটা নিয়ে তোমাদের সিদ্ধান্ত নিয়েছে যে ক্লাস 9-এ কোনো গ্রুপ থাকবে না। এখন কথা হচ্ছে হিসাব বিজ্ঞানটা করানোর মানে কি? কারণ প্রত্যেকটা জিনিসের প্রকৃত একটা অর্থ অথবা প্রকৃত জিনিসটা জানা এবং বোঝা সবার জন্য জরুরি। তো আমরা ন্যাচারালভাবে অ্যাকাউন্টিংটা জানার জন্য বা বোঝার জন্য আমি তোমাদেরকে জানানোর জন্য এবং নিজে জানার জন্য এই সিস্টেমটা বা এসএসসির হিসাব বিজ্ঞানটা আমি করাবো বলে ভেবে নিছি, ঠিক আছে? তো তোমরা সবাইকে বলে দেই, যারা ক্লাস 9-এ এখন আছো অথবা যারা ক্লাস 10-এ আছো অথবা যারা 2022 সালে এসএসসি দিবা, সবার জন্যই আমার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই ক্লাসগুলো করবা, তাহলে সবার উপকার হবে, ঠিক আছে? আর আমার পেজে বা গ্রুপে এই নবম শ্রেণীর স্টুডেন্টস নাই বললে চলে, সেই জন্য তোমরা যারা বড় ক্লাসের স্টুডেন্টসরা আছো একটু মেনশন করে দাও, তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? নবম শ্রেণী দশম শ্রেণী মানে মোট কথা হচ্ছে এসএসসি 2024, ঠিক আছে? এসএসসি, এই যে দেখো এসএসসি 2000, নতুন কলম, এসএসসি 2000 কত? এসএসসি 2024, তারপর হচ্ছে 2023, তারপর হচ্ছে 2022। তো এখানে এসএসসি 2023-24 সবার জন্য এখানে আমাদের নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান আছে। তো নবম প্লাস হচ্ছে দশম, নবম দশম হিসাব বিজ্ঞান। তো এই হিসাব বিজ্ঞান কিন্তু আমি এই নবম দশম শ্রেণী কিন্তু একবারই ক্লাস নিব, মানে সম্পূর্ণ বইটা আমি শেষ করব, তারপরে কিন্তু আমি আর কখনো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান লাইভ ক্লাস করব না, ঠিক আছে? আমি কিন্তু অনার্স আর হচ্ছে ইন্টারমিডিয়েট লাইভ ক্লাসটা কন্টিনিউ করব। তো যারা যারা জয়েন করেছো আমি একটু দেখে নিচ্ছি। আর তোমরা সবাই, তোমাদের কাজ হচ্ছে প্রথমে যারা এই এসএসসি লেভেলে যারা হিসাব বিজ্ঞান বিভাগে অথবা বিজনেস স্টাডি বিভাগে যারা স্টুডেন্টস আছো, তাদেরকে একটু মেনশন করে দাও, সবাই একটু মেনশন করে দাও, ঠিক আছে? তাহলে তারা যা দেখলে একটু উপকার হতে পারে। ওকে, দেখি কী অবস্থা, কে কে আসছো। সবাই একটু মেনশন করে দাও। আচ্ছা, তানভীর আহমেদ স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? মারুফ হাসান সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। শাকিল জয়, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মারুফ হাসান, হ্যাঁ আদাব ভাইয়া। হ্যাঁ, সুব্রত দাস ভাইয়া, তুমি খুবই মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো দেখবা, তাহলে বেসিকটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম যে যারা সায়েন্স থেকে কমার্সে আসছো, সায়েন্স থেকে কমার্সে আসছো এবং আর্টস থেকে কমার্সে আসছো, যারা এখন আমার বিবিএ ক্লাস করতেছো, বিবিএ ফার্স্ট ইয়ারের ক্লাস করতেছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা হচ্ছে রিয়াদুল হাসান রিকম স্যার, হ্যাঁ তমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম তমা। তারপর হচ্ছে তানভীর, হ্যাঁ ইমরান, হ্যাঁ ইমরান সবাইকে মেনশন করে দে, বিবিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি দেখতে পারবো ক্লাসটা। হ্যাঁ সাজ্জাদ, বিবিএ ফার্স্ট ইয়ারের পর অবস্থায় তুমি ক্লাস দেখতে পারবা, ঠিক আছে? আজকে কোন ক্লাস করাবেন? আমরা হচ্ছে আজকে লেনদেন মানে দ্বিতীয় অধ্যায় আমরা করাবো, ঠিক আছে? আজকে দ্বিতীয় অধ্যায় করাবো। তো তোমাদের এখন কি করা, এখন একটা আমি একটু শেয়ার করে দিচ্ছি জিনিসটা। 11+ একাডেমি একটা আছে, মেসেঞ্জারে একটা ওল্ড ইপিএস সায়েন্স কোনটা হচ্ছে। আচ্ছা, আমি একটু শেয়ার করেছি, দাঁড়াও 1 মিনিট লাগবে। এখানে অনার্সের যারা আছো, অনার্সে ইপিএ
ওকে, হ্যাঁ, এখানে আমি ক্লাসটা একটু শেয়ার করে দিয়েছি। ওকে, সবাই তোমরা যারা এসএসসিতে মানে এসএসসি লেভেলে আছো, মানে 2022 সালে এসএসসি তো 23 সালে দাও বা 24 সালে দাও, এটা কোনো ফ্যাক্ট না। এখন কথা হচ্ছে আমরা যে বেসিকটা শিখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংয়ে আমরা একটা বোর্ড থেকে বই নির্ধারণ করা আছে এসএসসি লেভেলের জন্য, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী, ঠিক আছে। এই বইটায় আমাদের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথই একাধিক মানে সিরিয়াল অনুযায়ী আমরা সলভ করব, ঠিক আছে। আমি তোমাদের আগে বলে নেই, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মিনিমাম লেকচার থাকবে। লেনদেন চ্যাপ্টারে বেশি লেকচার থাকবে না অবশ্য, অন্যান্য চ্যাপ্টারের জন্য মিনিমাম লেকচার থাকবে 10 থেকে 12টা, ঠিক আছে। আমার এটাই হচ্ছে ফার্স্ট লেকচার নবম দশম শ্রেণীর জন্য, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আমি কিন্তু নবম দশম শ্রেণীর জন্য আর কোনোদিন লাইভে আসবো না, ঠিক আছে। এই তোমাদের এইবারে এই বইটা আমি একবার শুরু থেকে শেষ করব, তারপর আমি আর নবম দশম শ্রেণীর জন্য লাইভে আসবো না, ঠিক আছে। এখন এটা আমি কেন করতেছি, কারণ অনেক সময় দেখা যায় যারা আর্টসে থাকে বা সায়েন্সে থাকে, অনার্সে গিয়ে তারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যায়, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যায়, তাদের জন্য যাতে আমার এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখলে খুবই উপকার হয়, সেই জন্য আমি একদম খুঁটিনাটি বিষয় ধরে ধরে অ্যাকাউন্টিং শেখানোর জন্য একটা ভিডিও তৈরি করতেছি, যেটা আমাদের প্ল্যাটফর্মে প্রায় 100 বা 200-র মতো ভিডিও হবে। আর যেটা তোমাদের এসএসসি লেভেলে যারা আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং তারা অ্যাকাউন্টিংয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। মোট কথা হচ্ছে, যদি আমার লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করো, হোমওয়ার্ক করো, তাহলে তুমি বাসায় বা কোনো কোচিংয়ে যদি দুই চারটা স্যারের কাছে প্রাইভেট পড়ো, এর থেকে বেটার মনে হবে আমি মনে করি, ঠিক আছে। এর থেকে বেটার হবে সবগুলো যদি তোমরা কন্টিনিউ আমার লাইভ ক্লাসগুলো করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যারা এসএসসি লেভেল স্টুডেন্ট আছে সবাইকে শেয়ার করে দাও, ঠিক আছে। এখানে কে আছো যে আমার এই সায়েন্স অথবা আর্টস থেকে এবার আমার বিবিএ ক্লাস করতেছো, তারা একটু জয়েন করে দাও এবং তাদের একটু মেনশন করে দাও, ঠিক আছে। বিবিএতে যারা আছে একটু মেনশন করে দাও, ওকে। তো আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 2, ঠিক আছে। লেনদেন, খেয়াল করো, আমাদের দ্বিতীয় অধ্যায় হবে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় লেনদেন, ঠিক আছে। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন। তো আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে লেনদেন। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী অথবা এসএসসি লেভেলের আমি বলে দিচ্ছি, নবম দশম শ্রেণীর এবং বা এসএসসি লেভেলের আমাদের হিসাব বিজ্ঞানে প্রায় 12টা অধ্যায় আছে। তো 12টা অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি মানে হচ্ছে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, কোথা থেকে উৎপত্তি হয়েছে, এরকম কিছু তথ্য দেওয়া আছে। তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন, ঠিক আছে, যেটা 2022 সাল, 2023, 2024 সালে এসএসসি পরীক্ষার সিলেবাসে আছে। তো আমরা লেনদেন থেকে শুরু করব। আমরা লেনদেন চিনব, লেনদেন কি, লেনদেন কাকে বলে, লেনদেন কেন। আর মনে রাখবা, হিসাব বিজ্ঞানে আমরা সব কিছু যে এন্ট্রিগুলো হিসাব করে থাকি সেগুলো লেনদেন। তো যদি লেনদেন আমরা হিসাব করে থাকি, কোনগুলা লেনদেন না আমরা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সবগুলো হিসাব করে ফেলবো। তো সবগুলো হিসাব করা ফেলা কিন্তু হিসাব বিজ্ঞানে সঠিক নিয়ম না। হিসাব বিজ্ঞানের সঠিক নিয়ম হচ্ছে যেগুলো লেনদেন সেগুলো আমাদের অন্তর্ভুক্ত করা অথবা চিহ্নিত করে সেগুলো কি আমাদের হিসাব বইতে দাখিলা দেওয়া। কথা কি বুঝতে পারছো? আর যেগুলো লেনদেন না, এগুলো আদৌ হিসাব বিজ্ঞানে কোনো কাজে আসে না, ঠিক আছে। সেই জন্য আমাদের প্রথমে ব্যবসায়িক ঘটনার মধ্যে কোনগুলা লেনদেন না সেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে লেনদেন। তো লেনদেন নিয়ে আমি কিছু বলি। এখন তোমরা অনেকেই এখানে ক্লাস 9-এ আছো, আবার অনেকে কি আছো শাকিল যে সায়েন্স কনভার্ট, হ্যাঁ শাকিল যে ভালো করে দেখো, যারা সায়েন্স থেকে বা আর্টস থেকে আমার বিবিএ ক্লাস করতেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, তারা একদম ছোট থেকে ভালো করে বুঝো। আচ্ছা, তারপরে হচ্ছে নিসাবুল ইসলাম জিহাদ ছাই, আসসালামু আলাইকুম ভাইয়া, এসএসসি 22-এর ক্লাস নেবেন? হ্যাঁ, এসএসসি 22-এর ক্লাস হবে ইনশাল্লাহ, সবই ক্লাস হবে, ঠিক আছে। এসএসসি ক্লাসটা, এই বইটা বের হয়েছে না, তো এই সামনের সপ্তাহ থেকে এসএসসি ক্লাস শুরু হবে, শুরু হবে, বুঝতে পারছো? তো আমরা অনেকক্ষণ সময় কথা বলেছি। তো এখন হচ্ছে আমরা এসএসসি 2022, এসএসসি 2023 আর হচ্ছে এসএসসি 2024, এই 3টা ক্লাস একত্রে আমরা ক্লাস করব। তো আমাদের আজকের টপিকের নাম কি? লেনদেন, ঠিক আছে। আজকের টপিকের নাম কি? লেনদেন। তাহলে দেখো, আমরা লেনদেন জিনিসটা বুঝি যে লেনদেন কাকে বলে অথবা লেনদেন কি।
ঠিক আছে, লেনদেন কাকে বলে অথবা লেনদেন কি? সবাই ভালো করে খেয়াল করো, লেনদেন জিনিসটা কি? লেনদেন হচ্ছে ওইটা যে সকল ঘটনার কারণে অথবা যে সকল ঘটনার জন্যে যে সকল ঘটনার কারণে অথবা যে সকল ঘটনার জন্যে বা যে সকল ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে বলা হয় লেনদেন। আবার বলি, খেয়াল করো, যে সকল ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় ওই সকল ঘটনাকে লেনদেন বলে। আর যে সকল ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না সেটাকে বলা হয় লেনদেন না। এখন কথা হচ্ছে, তোমরা যারা ক্লাস 9-এ আছো অথবা অন্য গ্রুপের যারা আছো, ঠিক আছে, মানে আর্থিক অবস্থা কি সেটা বুঝতে পারবে না। ঠিক আছে, মানে আর্থিক অবস্থা জিনিসটা কি? তো আর্থিক অবস্থা জিনিসটা আমি তোমাদের একটু বোঝাই যে ব্যবসায়ের আর্থিক অবস্থা কি। তো ব্যবসার আর্থিক অবস্থা হচ্ছে ব্যবসায় কতটুকু দায় আছে, কতটুকু সম্পদ আছে, হ্যাঁ, কতটুকু আয় ব্যয়, এগুলো হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থা। তো এটাকে লুকা পেসিওলি, তোমরা জানো অ্যাকাউন্টিংয়ের জনক হচ্ছে লুকা পেসিওলি। 1494 সালে উনি একটা বই লিখেন এবং দুতরফা দাখিলার পদ্ধতি আবিষ্কার করেন। এই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করার পর থেকেই হচ্ছে উনি অ্যাকাউন্টিংয়ের জনক। তো উনি একটা সূত্র দিয়েছেন যে হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে বোঝানো হয় হিসাব সমীকরণকে। তো হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণটা হচ্ছে কি? A সমান L প্লাস OE, A সমান L প্লাস OE, ঠিক আছে। আর এটাকে বাংলায় বলা হচ্ছে সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো খেয়াল করো, যারা একবারে জেএসসি দিয়া ক্লাস 9-এ এখন উঠছো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বোঝা খুবই কষ্ট। ঠিক আছে, তো আমি ভালো করে বুঝিয়ে দিই, ভালো করে খেয়াল করো। তো এটা হচ্ছে ব্যবসায়ের আর্থিক অবস্থা, মানে ব্যবসাটা তোমার কী অবস্থায় আছে এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে ব্যবসায় কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে আর কতটুকু মালিকানার সত্ত্ব আছে। ঠিক আছে, তাহলে যদি কোনো ঘটনার কারণে ব্যবসায়ের সম্পদ অথবা দায় অথবা মালিকানার সত্ত্বের উপর প্রভাব পড়ে, হ্যাঁ, যদি কোনো ঘটনার কারণে ব্যবসায়ের সম্পদ অথবা দায় অথবা মালিকানার সত্ত্বের প্রভাব পড়ে সেই ঘটনাগুলোকে বলা হয় লেনদেন। কি বলছি? যে সকল ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থা, এটাই কিন্তু আর্থিক অবস্থা, ঠিক আছে, আর্থিক অবস্থা অথবা হিসাব সমীকরণের পরিবর্তন হয়। হিসাব সমীকরণে কি হয়? পরিবর্তন হয়। সেই সকল ঘটনাকে লেনদেন বলে। এটা হচ্ছে হিসাব সমীকরণ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা হিসাব সমীকরণ। তো কি বললাম? যে সকল ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় অথবা হিসাব সমীকরণ A সমান L প্লাস OE এর পরিবর্তন হয় সে সকল ঘটনাকে লেনদেন বলে। ঠিক আছে, আমি কিন্তু একবারে লেনদেন শুরু থেকে করেছি, কারণ হচ্ছে এখানে 9-এর স্টুডেন্টস আছে, অনেক ক্লাসের স্টুডেন্টস আছো, সবার যাতে উপকার হয় সেই জন্য আমি শুরু থেকে করেছি। তো তোমরা একবারে প্রথমে বোঝার পরে 2-4টা ক্লাস যাওয়ার পরে খুবই মজা পাবে অঙ্কগুলো করে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, শফিকুল ইসলাম হলো, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো আমি কি বলছি, লেনদেন যেই সকল ঘটনার কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তো আর্থিক অবস্থা মানে কি? আর্থিক অবস্থা মানে হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থা মানে কি? যেমন মনে করো আমি ব্যবসা করি, আমি এখন ব্যবসা করি, আমার আর্থিক অবস্থা বলতে কী বোঝাই? মনে করো আমি বইয়ের কথা বাদ দিলাম, আমি এখন আমার নিজের কথা বললাম, আমি হিসাব বিজ্ঞান কিছু বুঝি না। ঠিক আছে, এখন বললাম মনে করো আমি ব্যবসা করি, এখন আমাকে একটা লোকে আসে জিজ্ঞেস করে যে ভাই আপনার ব্যবসার কী অবস্থা, আপনার ব্যবসার আর্থিক অবস্থা কেমন? তো আমি খেয়ে দেখে চিন্তা করব আমার ব্যবসায় কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে, আমি কত টাকা ইনভেস্ট করেছি, সেই বিনিময়ে আমি কতটুকু আয় করেছি, ব্যয় করেছি, তার উপরে তো আমার ব্যবসার আর্থিক অবস্থা। তাহলে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার ব্যবসায়ের অবস্থার উপরে, এই সম্পদ দায়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আমি এই লোককে বলবো যে ভাইয়া আমার ব্যবসার অবস্থা ভালো, আমার ব্যবসার অবস্থা খারাপ। তো আমি কিসের উপর ডিপেন্ড করলাম? ব্যবসায় আমি যে লোকটাকে আমি উত্তরটা দিলাম, আমি ডিপেন্ড করলাম কিসের উপরে? আমার ব্যবসায়ের সম্পদ দায় এবং আমি যে বিনিয়োগ করেছি তার উপরে। তো এটাকে বলা হয় ব্যবসায়ের আর্থিক অবস্থা। তাহলে এখানে এটাই বলছে যে লুকা পেসিওলি এটাই বলছে যে সম্পদ সমান দায় প্লাস কি মালিকানা সত্ত্ব, মানে হচ্ছে
আপনার ব্যবসায় যতটুকু সম্পদ থাকবে, যতটুকু আপনার ব্যবসায় সম্পদ থাকবে তার পরিমাণ দায় এবং মালিকানার সত্ত্ব থাকবে। এখন দায় কি দেখো, দায় কি, ঠিক আছে, দায়টা কি? দায় হচ্ছে আমরা ব্যবসার ক্ষেত্রে আমাদের কাছে অনেক মানুষের টাকা পাওনা থাকে, সেটা হচ্ছে আমাদের ব্যবসার জন্য দায়। আর মালিকানার সত্ত্ব কি? মালিকানার সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের মধ্যে মালিকের যতটুকু অধিকার আছে। খেয়াল করে আমি বুঝাই, সম্পদ কিন্তু আমরা বুঝলাম, ব্যবসায় আমাদের অনেক ধরনের সম্পদ থাকে, সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ের সম্পদ, যে সকল উপাদান থেকে আমরা ব্যবহার বা বুক করে সুবিধা পেয়ে থাকি, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো, এখন লেনদেন চেনার জন্য আমি তোমাদেরকে বলতেছি। তো দায় হইতাছে একটা ব্যবসায়, খেয়াল করো, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়, এই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু টাকা অন্য মানুষে পায়, ঠিক আছে, আবার কিছু টাকা মালিকের থাকে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কী থাকে? কিছু টাকা অন্য মানুষের পায়, সেটা দায়। আর যে অধিকারটা মালিকের থাকে, মানে যে সকল সম্পদ বা এর উপর অধিকার মালিকের থাকে, সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। তো একটা ব্যবসায় প্রতিষ্ঠানের দায় আর মালিকের টাকা মিলায়া আমাদের কি হয়? ওই প্রতিষ্ঠানের সকল সর্বাধিক জিনিসগুলোকে সম্পদ বলা হয়। তো সেই জন্য বলা হয়েছে এ সমান এল প্লাস ও ই। এটাকে ইংলিশে, বাংলাতে বলা হয় হিসাব সমীকরণ, আর ইংলিশে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে। তোমার ব্যবসার আর্থিক অবস্থা বুঝতে গেলে তোমাকে এ সমান এল প্লাস ও এটা বের করতে হবে, যে তোমার ব্যবসার সম্পদ কতটুকু, দায় কতটুকু, মালিকানার সত্ত্ব কতটুকু। তাহলে চলো আমরা এটা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে তো সেটা হচ্ছে লেনদেন। তো আমি লেনদেন কী বলছি দেখো, ভালো করে খেয়াল করো। আমি লেনদেন বলছি দেখো, যে সকল ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, সে সকল ঘটনাকে লেনদেন বলে। তাহলে দেখো আমি 1 নম্বর একটা উদাহরণ লিখি, ঠিক আছে। এই যে 1 নম্বর দিলাম, এখানে 1 নম্বর আমি লিখলাম, ঠিক আছে। খেয়াল করো ভালো করে, মালিক ব্যবসায় $20,000 বিনিয়োগ করলেন। আচ্ছা, $20,000 বিনিয়োগ করলেন। তো এখন কথা হচ্ছে, এটা কিন্তু একটা ঘটনা, যে মালিকের ব্যবসায় $20,000 বিনিয়োগ করছে, এটা হচ্ছে একটা ব্যবসার জন্য ঘটনা। এখন কথা হচ্ছে, এটা কি লেনদেন নাকি লেনদেন না? তো আমরা কি বলছি, লেনদেন জিনিসটা কি? যে সকল ঘটনার কারণে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হইব, মানে ব্যবসায় সম্পদ অথবা দায় বাড়বো, সম্পদ বাড়বো অথবা কমবো, দায় বাড়তে পারে কমতে পারে, মানে পরিবর্তন হবে এগুলা, মানে এগুলা ব্যালেন্সকে ওঠানামা করবে, পরিবর্তন হবে, ঠিক আছে। তো খেয়াল করো, মালিক যদি ব্যবসায় $20,000 বিনিয়োগ করে, তাহলে এটা কি লেনদেন নাকি লেনদেন না? হ্যাঁ, ভালো করে বুঝো। একজন মালিক ব্যবসায় বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক, কারণ মালিক ব্যবসায় বিনিয়োগ না করলে ব্যবসায় উৎপত্তি হবে না। তাহলে মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে, ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, ব্যবসায় মালিক বিনিয়োগ করার কারণে ব্যবসায় কিন্তু নগদ টাকা বাড়তেছে। কী হচ্ছে? ব্যবসায় মালিক বিনিয়োগ করার কারণে ব্যবসায় নগদ টাকা বাড়তেছে। তো নগদ টাকা যদি বাড়ে, তাহলে নগদ টাকা হচ্ছে একটা ব্যবসার জন্য সম্পদ। নগদ টাকা কি ব্যবসার জন্য সম্পদ। এখন কেন সম্পদ, এটা নিয়ে আমরা তখন সমীকরণ নিয়ে আলোচনা করার সময় বলবো। তো নগদ টাকা ব্যবসার জন্য সম্পদ, ঠিক আছে। তো আমাদের সম্পদ যদি বাড়ে, মালিক টাকা দেওয়ার কারণে যদি সম্পদ বাড়ে, তাহলে কি আমাদের এই যে আর্থিক একটা অবস্থা, সম্পদ কি আমাদের বাড়লে আমাদের কি হচ্ছে, সম্পদের পরিবর্তন হচ্ছে না? তাহলে এটা কি আমাদের ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে। আবার মালিক যে ব্যবসায় বিনিয়োগ করে, সেটাও তো আমাদের ব্যবসায় মূলধন বাড়ে, ঠিক আছে না। একদিকে নগদ টাকা বাড়লো, আরেকদিকে মূলধন বাড়লো, তাহলে আমাদের ব্যবসায়ের কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে ঘটনার কারণে, সেটা হচ্ছে ব্যবসার জন্য লেনদেন, ঠিক আছে। তারপরে ভালো করে খেয়াল করো, আমি কিন্তু লেনদেনটা বুঝাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বার, আমি আরেকটা উদাহরণ দেই। মনে করো 10,000 বেতনে, 10,000 বেতনে একজন কর্মচারী নিয়োগ, 10,000 বেতনে একজন কর্মচারী নিয়োগ, এটা কি লেনদেন নাকি লেনদেন না? তাহলে এটা কিন্তু আমাদের লেনদেন ছিল, লেনদেন। আর এটা দেখো কি,
10,000 টাকার বেতনে যদি আমরা একটা ব্যবসায় কর্মচারী নেই, সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো, মেহরাজ আরবিন আদর ওয়ালাইকুম আসসালাম। 10,000 টাকার বেতনে যদি আমরা একটা কর্মচারী নেই, ঠিক আছে, তাহলে আমার ব্যবসায়ের প্রতিষ্ঠান দেখো তো সম্পদ, দায়, ব্যয় বা মালিকানা সত্ত্ব কমতেছে কিনা। মনে করো আমি আজকে একটা ব্যবসা করলাম, ঠিক আছে, তো ব্যবসা করার পরে আমার একটা কর্মচারী লাগবে, আমি একলা ব্যবসা করতে পারি না, মানে পরিচালন যে কাজটা আমি একলা সামলাতে পারবো না, সেই জন্য ভাবলাম 10,000 টাকা বেতনে আমি একটা লোক নিয়ে নিই, ঠিক আছে। তো 10,000 টাকা বেতনে আমি ওই লোককে বললাম যে তোমাকে 10,000 টাকা দিব, তুমি আমার দোকানে কর্মচারী হিসেবে থাকবা। তো ওই লোকে বললো আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে কর্মচারী হিসেবে নেন তাহলে আমি কর্মচারী হিসেবে থাকবো। তাহলে ভালো করে বুঝো, অনেকে বলতেছো লেনদেন না, ঠিক আছে, দেখো ব্যাখ্যাটা। এখন ওই লোকেরা যে আমি 10,000 টাকা বেতনে চাকরিতে নিয়োগ করলাম, আমি কি ওই লোকেরা 10,000 টাকা দিয়েছি এরকম কোনো লেখা আছে? আমি বলছি এখানে কি বলা আছে যে 10,000 টাকা তাকে দেওয়া হয়েছে? আমি কিন্তু তাকে দেই নাই। আমি ওই লোককে বলছি যে আপনাকে 10,000 টাকা দিব, যখন সে 1 মাস কাজ করার পরে আমি তাকে বেতনটা দিব, তখন আমার ব্যবসায়ের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়বে, মানে আমার ব্যবসা থেকে টাকা চলে যাবে, আমার ব্যবসায় কিছু জিনিস কমে যাচ্ছে, তখন সেটা লেনদেন হবে। কিন্তু আমি কিন্তু 10,000 টাকা বেতনে যখন ওই লোকটাকে নিয়োগ করছি, সেই জন্য কিন্তু আমি তাকে 10,000 টাকা দেই নাই, তার সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি যে আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দিব। যদি আমি মাসের শুরুতে তাকে টাকাটা দিয়ে দিতাম তাও কিন্তু লেনদেন হইতো, কিন্তু আমি তো তাকে টাকা দেই নাই, শুধু টাকার পরিমাণ বলে আমি তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছি। সেই জন্য আমার কি ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে? আমার ব্যবসায় সম্পদ বা দায়ের কোনো ওঠানামা হয়েছে? না। আমার ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়েছে? না, আমার ব্যবসায় কিছুই হয় নাই। তাহলে এটা কি লেনদেন? না, লেনদেন না। আচ্ছা, কে জানি বলছো লেনদেন না? সাজ্জাদ হোসেন, লেনদেন না। থ্যাংক ইউ সাজ্জাদ হোসেন। আচ্ছা, এখানে এসএসসি লেভেলে যারা আছো তারা একটু এসএসসি লিখে কমেন্ট করে দাও প্লিজ, আমি একটু বুঝে নিই। আর বিবিএ লেভেলে যারা আছো তাদের কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে, তাদেরকে তো আমি বলে দিচ্ছি যে ক্লাসগুলো করার জন্য। এসএসসি লেভেলে যারা আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো আমাদের লেনদেনটা শেষ হলে আমরা অন্য একটা মানে চ্যাপ্টার করব। তো সবাইকে ধৈর্য ধরে বুঝতে হবে, যারা 8 থেকে ক্লাস 9 উঠছো তাদের একটু কঠিন লাগতে পারে, ভালো করে বুঝো। আমি আবার বলতেছি, আমি কিন্তু বলছি যে ঘটনার কারণে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হবে সে ঘটনাটাই লেনদেন, আর যে ঘটনার কারণে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হইব না সেটা লেনদেন না। তাহলে আমি 3 নাম্বার 2 নাম্বার দিছি, তাহলে 3 নাম্বার দেখো। আচ্ছা, লেখা তো ক্লিয়ার, বোঝা যায় না? লেখা তো ক্লিয়ার, ওকে। তো 3 নাম্বার দেখো, আমি জানি আমার এসএসসি স্টুডেন্ট নাই, খুবই কম, আমার হচ্ছে বড় ক্লাসের স্টুডেন্ট বেশি, আর আমি এসএসসির ক্লাস আগে নিয়েও নাই যে এসএসসি স্টুডেন্ট থাকবে, তবে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। মোহাম্মদ অপু প্রেজেন্ট তো থাকবে না, কারণ এসএসসিতে তো কোনো স্টুডেন্টস নাই, কথা বুঝছো? এসএসসিতে স্টুডেন্ট না থাকার কারণে এরকম। তোমরা সবাই এসএসসি স্টুডেন্টসদের কী করো, এসএসসি 2024, 2023, 2022 তাদেরকে মেনশন করো, তাদেরকে ইনফর্ম করো, তাহলে আস্তে আস্তে স্টুডেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। আর লেনদেন চ্যাপ্টার অনেকেই পারে, ঠিক আছে, সেই জন্য হয়তো বা অনেকে নাও দেখতে পারে। আমি জানি যে আমার পেজে অথবা গ্রুপে এসএসসি স্টুডেন্টস মনে হয় 10 থেকে 20 জন আছে, ঠিক আছে, এর বেশি নাই। আর অন্য বিবিএ অনার্সের স্টুডেন্টস মানে কলেজ স্টুডেন্টস বেশি। তো সেক্ষেত্রে আমার এখানে লাইভে খুব কমই দেখাবে। আমার লাইভে 2 জন হোক বা 5 জন হোক, আমি 9-এর একটা প্যাকেজ সিস্টেম, একটা প্যাকেজ সিস্টেম, একটা লেকচার আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব এখানে লাইভে যতজনই হোক, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি অনেকগুলো ক্লাস দেব যাতে সবারই উপকার হয়। তাহলে দেখো 3 নাম্বার আমি আরেকটা লিখি যে লেনদেন কোন জিনিসটা বা লেনদেন না, ভালো করে দেখো। তো এখানে আমাদের লেনদেন না যেগুলো, দেখো আমি আরেকটা উদাহরণ দিই, দেখো 10,000 টাকার পণ্য ক্রয়ের 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করলাম, ঠিক আছে। এখন এটা কি লেনদেন নাকি লেনদেন না? খেয়াল করো, আমরা কিন্তু অনেক সময় পণ্য
ক্রয় করে ব্যবসা করে, ঠিক আছে? অনেক সময় না, এটা আমরা সব সময়, আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে পণ্য ক্রয় করে না, তারা নিজেরা তৈরি করে। তো খেয়াল করো, যদি আমরা পণ্য ক্রয় করে আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় চাহিদা থাকার কারণে আমাদের পণ্য আগে অর্ডার করে দিতে হয়। কারণ আমাদের মনে করো এখন শীতের একটা সময়, তো শীতের শুরুতে যখন মনে করো বাচ্চাদের মোজা, বাচ্চাদের প্যান্ট, এগুলো কিন্তু খুব ভালো বা বেশি পরিমাণ চলে। তো আমি ভাবলাম শীত আসার আগে আমি 10,000 টাকার পণ্য অর্ডার করে দিই। এখন আমি সেই অনুপাতে 10,000 টাকার পণ্য আমি ক্রয়ের ফরমাইশ দিলাম। বললাম কি, আপনার কাছ থেকে আমি 10,000 টাকার পণ্য নিব, তো আপনি আমাকে এত তারিখে পণ্যটা দিয়ে দিবেন। আমি কিন্তু এতটুকুই বলছি, শুধু কথাটা আমি তাকে বলে দিছি। তো 10,000 টাকার আমি পণ্য অর্ডার করছি, তো আমি কিন্তু তাকে 10,000 টাকা দেই নাই। 10,000 টাকা দিছি, 10,000 টাকা দেই নাই, আমি কোনো তাকে টাকাই দিই নাই। তো আমি যদি কোনো টাকাই না দেই, তাহলে আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কোনো কিছু কমছে বা বাড়ছে এরকম কোনো বোঝা যাচ্ছে না। আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো কিছু বাড়েও নাই, কোনো কিছু কমেও নাই। আমি কিন্তু বলছি যে ঘটনার কারণে, এটাও কিন্তু একটা ঘটনা, ঠিক আছে? আমি বলছি যে ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হইব, মানে ব্যবসায়ের সম্পদ অথবা দায় অথবা মালিকানা সত্ত্ব, এগুলোর কী হবে? পরিবর্তন হইব। বুঝতে পারছো? মানে এদের উপর প্রভাব পড়ব। তো আমি টাকাই দেই নাই, ব্যবসার উপর তো প্রভাব পড়ার কোনো দরকার নাই, প্রভাব তো পড়বেই না। কারণ প্রভাবটা কীভাবে পড়বে? আমি তো তাকে টাকা দিই নাই, আমি তো শুধু মুখ দিয়ে বলছি যে আপনি 10,000 টাকার পণ্য আমার জন্য নেক্সট মাসে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে এটা এই ঘটনার কারণে আমাদের ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সেই জন্য এটা কি না? লেনদেন না, লেনদেন না। তো আমি তোমাদের বলে দেই, যারা আমার ক্লাস করবা, খাতা কলম বই সামনে নিয়ে বসবা, ঠিক আছে? আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমরা যারা একবারে এর থেকে উঠছো, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, আজকে আমার ক্লাসটা বুঝো, লেনদেনটা কী বুঝো, তারপরে নেক্সট ক্লাস থেকে তোমরা করবা। আচ্ছা, যখন লেনদেন হবে তখনই টাকা বিনিময় হবে। আচ্ছা, আরেকজন বলছে যখনই লেনদেন হবে তখনই টাকা বিনিময় হবে, ঠিক আছে? শাকিল জয়, আসলে আমাদের লেনদেন কিন্তু শুধু টাকার বিনিময়ে হয় না, অন্য অন্য বিনিময়ে কিন্তু লেনদেন হয়, ঠিক আছে? আমি তাহলে বুঝাই তোমার কীভাবে হইল। দেখো, শাকিল বলছে যে যখনই লেনদেন হবে তখনই টাকা বিনিময় হবে। তো আমি তোমাদের একটা ব্যাখ্যা দিই সুন্দর। এই শাকিল জয়কে ধন্যবাদ যে লাইনটা বলার জন্য, সেই জন্য আমার মাথায় একটা জিনিস আসছে, দেখো। আচ্ছা, এখন মনে করো আমাদের টাকা দিয়ে যে লেনদেন হবে এরকম কিন্তু না, বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? আমাদের অন্য কিছু দিয়ে লেনদেন হতে পারে। যেমন দেখো, যন্ত্রপাতি কিনছিলাম কারো কাছ থেকে, যন্ত্রপাতি, তো যন্ত্রপাতি তো চিনো, মানে ব্যবসায় যে মানে সরঞ্জাম জাতীয় যে জিনিসগুলো থাকে, ইকুইপমেন্ট। তো যন্ত্রপাতি ফেরত দেওয়া হলো, কী দেওয়া হলো? ফেরত দেওয়া হলো, যন্ত্রপাতি ফেরত দেওয়া হলো। তো যন্ত্রপাতি ফেরত দেওয়া হলো, এটার মূল্য ছিল কত টাকা? মনে করো 18,000 টাকা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কিন্তু 18,000 টাকা তাকে ফেরত দিই নাই। আমরা কি 18,000 টাকা ফেরত দিছি? না, আমরা কিন্তু তাকে 18,000 টাকা ফেরত দিই নাই। তো আমরা যদি তাকে 18,000 টাকা ফেরত না দেই, হ্যাঁ, আমরা কি ফেরত দিলাম? আমাদের একটা যন্ত্রপাতি ছিল, আমরা কিনছি তাদের কাছ থেকে, হয়তোবা কোনো সমস্যা হয়েছে, সেই জন্য আমরা তাদেরকে কী করলাম? ফেরত দিয়ে দিলাম। তো আমরা তো যন্ত্রপাতিটা আনছি, যন্ত্রপাতিটা ফেরত দিয়ে দিছি, এখানে কিন্তু টাকার কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝছো? হয়তোবা আমি যেদিন কিনছিলাম ওই দিন ওই লোকের টাকা দিছিলাম, ওই দিন টাকার সম্পর্ক ছিল। তো লেনদেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে একদিনের লেনদেনের সাথে আরেক দিনের লেনদেনের কোনো সম্পর্ক নাই, প্রত্যেকটা লেনদেন আলাদা। মানে যে লেনদেনটা যখন ঘটবে তখন ওইটা হিসাবভুক্ত হবে, ওইটা নির্ণয় করা হবে। কথা কি বুঝছো? তো আমি যেদিন কিনছিলাম সেদিন আমি টাকা দিয়ে কিনছিলাম, মনে করো 18,000 টাকা দিয়ে আমি কিনছিলাম। তো ওই দিন কিন্তু আমার টাকা দিয়ে কী হইলো? টাকা চলে গেছে, আমার যন্ত্রপাতি আসছে, ঠিক আছে? তো আমার একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমছে, আমার আর্থিক অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে। কথা কি বুঝছো? মানে একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমছে, তাহলে সেটা কি? লেনদেন ছিল। এখন এটাও খেয়াল করো, যন্ত্রপাতি কিন্তু আমি ফেরত দিলাম, মনে করো কোনো ত্রুটির কারণে আমি 18,000 টাকার যন্ত্রপাতি ফেরত দিলাম, এখানে কিন্তু আমি টাকা দেই নাই। এটা একটা যন্ত্রপাতির
কী ছিল, মানে 18,000 টাকা মূল্য, তা কিন্তু আমি যন্ত্রপাতি দিচ্ছি। মনে করো একটা মনিটর, আমি মনিটরটা 18,000 টাকা কিনছি, সমস্যা হয়েছে, আমি মনিটরটা ফেরত দিয়ে দিছি। ঠিক আছে, তা আমি কিন্তু তাকে টাকা দিই না, তাকে কিন্তু মনিটরটা দিছি। এখন মনিটর দেওয়ার কারণে কিন্তু দেখো, মনিটর কিন্তু আমাদের অফিসের জন্য একটা অফিস সরঞ্জাম বা যন্ত্রপাতি, এটা কিন্তু আমাদের জন্য সম্পদ। ঠিক আছে, সম্পদ। তাহলে আমরা কিন্তু টাকা না দিয়ে তাকে মনিটর দিছি। তো মনিটর দিছি মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদটা চলে গেছে। তো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে না? অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো আর্থিক অবস্থার পরিবর্তন হওয়া মানেই কি আমাদের ব্যবসায় লেনদেন। তবে তুমি একটা কথা যে বলছো খুবই সুন্দর, মানে কোনো আর্থিক ঘটনা যে ঘটবে সেটার একটা আর্থিক মূল্য থাকতে হবে। ঠিক আছে, সেটার কি থাকতে হবে? একটা আর্থিক মূল্য থাকতে হবে। তো আমার ব্যবসায় যে এই যন্ত্রপাতিটা চলে গেছে, হ্যাঁ, আমি কি ব্যবসার মধ্যে লিখবো যে যন্ত্রপাতি চলে গেছে? এটা লিখতে পারবো? এটা কিন্তু আমরা হিসাবভুক্ত করতে পারবো না। তো যন্ত্রপাতির কী থাকতে হবে? আর্থিক একটা মূল্য থাকতে হবে। তো আর্থিক প্রত্যেকটা আমাদের ব্যবসায় যেটা লেনদেন হবে, এই প্রত্যেকটা জিনিসের আর্থিক একটা মূল্য থাকতে হবে। তাহলে দেখো আমি আরেকটা উদাহরণ লিখি, তাহলে এটা কি? লেনদেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নগদ টাকার সাথে সম্পর্ক না। তারপর এটা কি? লেনদেন, কারণ এটার একটা আর্থিক মূল্য আছে এবং এটা আমার ব্যবসার সম্পদ ছিল। ফেরত দেওয়ার কারণে সম্পদ কমে গেছে, আমার ব্যবসার অবস্থার পরিবর্তন হয়েছে। আগে একটা মনিটর ছিল, ফেরত দিয়ে দিছি, এখন মনিটর নাই। তাহলে আমার ব্যবসার অবস্থা কি পরিবর্তন হয়েছে না? অবশ্যই হয়েছে। তাহলে এটা কি? লেনদেন। আচ্ছা, তারপরে খেয়াল করো 5 নাম্বার, একজন কর্মচারী মারা গেল। ইন্নালিল্লাহ। ঠিক আছে, একজন কর্মচারী মারা গেল, এতটুকু লেখা। তো আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যদি একজন কর্মচারী মারা যায়, খেয়াল করো, এই কর্মচারী কিন্তু আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদও না, দায়ও না, মালিকানা সত্ত্বও না। কথা বুঝছো? এই কর্মচারী কি আমাদের ব্যবসায় সম্পদ? কর্মচারী সে আমাদের ব্যবসায় কাজ করে, আমরা তাকে বেতন দিই, এটাই তো। এই যে কর্মচারীরা মারা গেল, এটাও কিন্তু একটা ঘটনা। কর্মচারীটা যে মারা গেল, এটাও কি একটা ঘটনা? তো কর্মচারী যদি মারা যায়, তাও এটা একটা কি? ঘটনা। এখন কথা হচ্ছে, কর্মচারীটা মারা যাওয়ার কারণে কিন্তু দেখতে হবে যে ঘটনা ঘটছে, সে ঘটনার কারণে আমাদের এই হিসাব যে সমীকরণটা, এটার কোনো পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে, তো A = L + UI, বাংলা হইতেছে সম্পদ দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঘটনা ঘটছে, ঠিক আছে, এটা তো একটা ঘটনা। কত লোক আসবো, হাই হাই এই লোকটা মারা গেল, আসো দেখে আসি, চলো যাই, কি ঘটনাটা ঘটলো, ওই লোকের কম বয়স ছিল, হ্যাঁ, এরকম। এখন কথা হচ্ছে, এটা ঘটনা ঠিক আছে, কিন্তু এই ঘটনার কারণে কি আমার ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তো সেক্ষেত্রে কী হবে? এটা লেনদেন না। তাহলে যে ঘটনার কারণে আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ব্যবসায় লেনদেন না। তাহলে এটা কী হবে? আমাদের লেনদেন না। তো যারা ক্লাস 9-এ আছো, আমার মনে হয় না এখানে ক্লাস 9-এর কেউ আছে। ঠিক আছে, তারপরে কিন্তু আমি ক্লাসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের SSC লেভেলের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে ইনফরমেশনগুলো হয়তোবা তোমরা কোথাও থেকে পাবা না, অথবা জানো এর মধ্যে কিছু ভুল আছে, অথবা যে ইনফরমেশনগুলো তোমাদের আদৌ অবধি জানা ছিল না, যেগুলো এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবা। তো সবাই যদি বেসিক স্ট্রং করতে চাও, হিসাব বিজ্ঞানে ভালো একটা মেধা অর্জন করতে চাও, তাহলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। কথা কি বুঝছো? তাহলে 5 নাম্বার দেখো, আমি আবার বললাম এটা নিয়ে, দেখো 6। তো 6 নাম্বার দেখো বলি, তো এই যে কর্মচারী মারা গেল, দেখো খেয়াল করো, একজন কর্মচারী, ঠিক আছে, একজন কর্মচারী মারা যাওয়ার, এইসব উদাহরণ কিন্তু বইয়ে পাইবা না। ঠিক আছে, আর কোনো মুখস্থ না, সব কিছু বুঝবা। একজন কর্মচারী মারা যাওয়ার জন্যে তার পরিবার
তার পরিবারকে, তার পরিবারকে 1,00,000 টাকা, 1,00,000 টাকা দেওয়া হলো। ঠিক আছে, 1,00,000 টাকা দেওয়া হলো। এখন কথা হচ্ছে এটা কি লেনদেন কিনা। আমি আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্টে বলো যে এটা কি লেনদেন নাকি লেনদেন না। আচ্ছা, সিরাজগঞ্জ ইসলামিয়া গভর্নমেন্ট কলেজ গ্রুপে ফেমাস আপনি, থ্যাংক ইউ। সিরাজগঞ্জ ইসলামিয়া, আচ্ছা সিরাজ মিয়া স্কুলে কি ওরা বিবিএ ক্লাস করে? আচ্ছা জানি না, আমি ফেমাস, আসলে আমি ফেমাস না, সাধারণ একজন মানুষ, আমাকে আবার তোমরা ফেমাস করে দিও না। আমি হচ্ছে চাচ্ছি যে তোমরা ভালো কিছু শিখো। তো এটা কি এই যে 6 নাম্বার যে ঘটনাটা রেখে লেনদেন কিনা খেয়াল করো। একজন কর্মচারী মারা যাওয়ার জন্যে তার পরিবারকে 1,00,000 টাকা দেওয়া হলো। ভাই সবাই ভালো করে খেয়াল করো। আমি জানি তোমরা সবাই এখানে অনেক বড় ক্লাসেরও আছো, ছোট ক্লাসেরও আছো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে একটা কর্মচারী যদি আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, অবশ্যই সেই কর্মচারী একটা ফ্যামিলি আছে। তো আমি মনে করো অনেক প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী, মনে করো আর কি, আমি তো প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী না আসলে, মনে করো আমি প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী। তো আমার দোকানে যদি কোনো একটা ব্যক্তি সে রেগুলার কাজ করে, ধরো আজকে সে 10-12 বছর ধরে কাজ করলো, তো কাজ করার পরে সেই ব্যক্তিটা মারা গেল, তো আমার তো উচিত যে ওই ব্যক্তিকে, পরিবারকে কিছু টাকা দেওয়ার, তাই না? তো মালিক তো এরকম হতেই পারে যে কোনো একটা কর্মচারী মারা গেছে, সেই জন্য ওই কর্মচারীর পরিবারকে 1,00,000 টাকা দেয়। তো খেয়াল করো ঘটনাটা মনে করো এরকমই হয়েছে যে একটা কর্মচারী মারা গেছে, তো মারা যাওয়ার কারণে কী হয়েছে, ওই কর্মচারীর পরিবারকে 1,00,000 টাকা দেওয়া হয়েছে। এখন কথা হইলো আমি কিন্তু এটা লেনদেন বা লেনদেন না একটাভাবে বলবো যদি এই ঘটনাটার কারণে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। মানে আর্থিক অবস্থা বলতে ব্যবসায়ের দায় সম্পদ মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমার ব্যবসায় কিছু চলে গেল অথবা আসলে, তাহলে এটা লেনদেন। তো খেয়াল করো এই যে কর্মচারীরা মারা গেল, এখানে কিন্তু বলা আছে 1,00,000 টাকা দেওয়া হলো। তো 1,00,000 টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা ভেবে নিব যে এটা অবশ্যই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে 1,00,000 টাকা দেওয়া হয়েছে। তো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি 1,00,000 টাকা দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমাদের 1,00,000 টাকা চলে গেছে। তো আমাদের আগে ছিল অনেক টাকা, এখন 1,00,000 টাকা কমে গেছে। তো আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তো সেই জন্য এটা কি একটা লেনদেন। তো ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হলে কি হয়, এটা লেনদেন হয়, বুঝছো? তো এটার মধ্যে তুমি আরেকটা কথা বলি, মনে করো এই 1,00,000 টাকা মালিকে তার নিজের পকেট থেকে দিছে, কি করছে? আচ্ছা হৃদয় হাসান, আমি তোমাকে হয়তো চিনি না, তুমি বিবিএর স্টুডেন্ট কিনা আমি জানি না হৃদয় হাসান। আচ্ছা, গ্লাসের নিচে দিক কিছু দেখা যায় না। আচ্ছা, আমার ফোনে তো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারতেছো কিনা আমি জানি না, সব কিছু আমি ক্লিয়ার দেখতেছি, একদম ক্লিয়ার, গ্লাসের নিচে থেকে একদম ক্লিয়ারই দেখছি। তো ভালো করে খেয়াল করো। এখন আমি তোমাদের একটা কথা বলি। তো দেখো, মনে করো কর্মচারী মারা গেল, ঠিক আছে, 1,00,000 টাকা দেওয়া হলো। এখন এই টাকাটা যদি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে না দিয়া মালিকের নিজের পকেটের থেকে দেয়, সেটা কিন্তু লেনদেন না। আমাদের লেনদেনের শর্ত কি, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে দেব, মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিন্তু লেনদেন না। এখন মনে করো হঠাৎ মালিকের এক মাইয়া হয়েছে বিয়ার উপযুক্ত, ওই মালিকের মেয়ের বিয়া দিছে, মালিকের বিয়া দিতে গিয়ে জামাইয়ের যৌতুক দিছে 5 লাখ, আর 5 লাখ টাকা খরচ করছে, 10 লাখ টাকা ব্যয় হয়েছে মালিকের। এখন কত হইলো, ব্যবসায় লেনদেনের শর্ত কি, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। তো ব্যবসার যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, মালিকে 10 লাখ টাকা দামে বিয়া দিছে, ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? ওই মালিক কইছে যে ব্যবসা থেকে 10 লাখ টাকা আনছি, কথা কি বুঝছো? তাহলে এই 10 লাখ টাকা অথবা এই মালিকে যদি তার ব্যক্তিগত তহবিল থেকে কোনো খরচ করে, কোনো মানুষ মারা গেলে দিল, কোনো বন্ধুর বিয়েতে উপহার দিল, নিজের মাইয়া বিয়া দিল, পোলার স্কুলের বেতন দিল, মাইয়ার স্কুলের বেতন দিল, ঠিক আছে, পোলায় দুপুরবেলায় লাঞ্চ করবো সেই জন্য টাকা দিছে, মালিক ব্যক্তিগতভাবে যত টাকা দিবে সেই জন্য কি আমাদের ব্যবসায়ের পরিবর্তন হইব? ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না? হবে না। তাহলে মালিক ব্যক্তিগতভাবে যদি এই টাকাটা 1,00,000 টাকা দিয়ে থাকে, তাহলে সেটার জন্য আমাদের ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, সেই জন্য এটা কি হবে না, লেনদেন হবে না।
কিন্তু এখানে বলা আছে একজন কর্মচারী মারা যাওয়ার জন্যে তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তো যেহেতু মালিকের কথা উল্লেখ করা নাই, তাহলে আমাদের এটা ভেবে নিতে হবে আমাদের ব্যবসা থেকে দেওয়া হয়েছে। তো ব্যবসা থেকে দেওয়া হলে কি আমাদের ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সেজন্য এটা একটা কি লেনদেন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা রিখন, তুই কি বুঝতে পারতেছো যে মানে কি বলতাছি? 8 থেকে 9 উঠছে, তো যারা আছো ঠিক আছে, যারা 8 থেকে 9 উঠছো কেউ তো নাই মনে হয়, রিখনে আছে। যদি বুঝতে পারো রিখন তাহলে একটু বল যে বুঝতে পারতেছি কাকা। আচ্ছা রিখন একটু বুঝতে পারলে একটু বল যে বুঝতে পারতেছে, ঠিক আছে? তোরা যদি বুঝাইতে পারি মনে করবো না বুঝানো যাইতেছে। আচ্ছা তো এখন কথা হচ্ছে, তো প্রত্যেকটা সাবজেক্টের শুরুতে কিন্তু আমাদের একটা বেসিক ধারণা থাকে। হ্যাঁ, ওই বেসিক ধারণা থেকে কিন্তু আমি তোমাদেরকে আজকে লেনদেনটা বুঝাইলাম। তো আস্তে আস্তে কিন্তু আমরা ডিপলি ধারণাতে যাব। তো ডিপলি ধারণাতে যদি আমরা চলে যাই, ঠিক আছে, আমাদের সামনে পরবর্তীতে দুতরফা দাখিলা পদ্ধতি আসবে, তারপরে রেয়া মিলাইব, জাবেদা আসবে, খতিয়ান আসবে, আর্থিক অবস্থা বিবরণী আসবো, ঠিক আছে। তারপর আর্থিক অবস্থা বিবরণীর পরে আরও 2টা অঙ্ক আছে, ঠিক আছে, উৎপাদন ব্যয় বিবরণী। সবগুলা কিন্তু আমাদের এই লেনদেন থেকে সৃষ্টি হবে। মানে লেনদেন না এরকম কোনো ঘটনা নিয়ে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে হিসাব করব না। লেনদেন যেগুলা সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে হিসাব করব। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের লেনদেনটা চিনা খুবই জরুরি। তো দেখো আমি তোমাদের এতক্ষণ বুঝালাম, এখন আমি ক্লাস 9-এর একটা বই আছে যেটা সবার কাছে আছে বইটা। তো এখানে তোমাদের কত তারিখ, এখানে দেখো 21 পৃষ্ঠা, এখানে ক্লাস 9ম 10ম শ্রেণীর 21 পৃষ্ঠা পেজ, ঠিক আছে, পেজ হচ্ছে 21 পৃষ্ঠাতে আমাদের এখানে সৃজনশীল 1 ছিল। তো সৃজনশীল 1-এ দেখো ক নাম্বারে বলছে, দেখো সৃজনশীল 1-এ ক নাম্বার বলছে। তো আমি এই বইটার লেনদেনগুলো থেকে বুঝিয়ে দিব ক নাম্বারটা, মানে আজকে আমাদের কাজ হচ্ছে লেনদেন কোনগুলা। তো খেয়াল করো, এটার উত্তর কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। তো রিখন বুঝতে পারতেছে, থ্যাংক ইউ রিখন। আর ক্লাসগুলো রেগুলার করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। তাহলে আমি এখন একটা বই নিচ্ছি যেটা হচ্ছে 9ম 10ম শ্রেণীর বই। হ্যাঁ, এই বইটাই আমাদের লেনদেন চ্যাপ্টারের প্রথম সৃজনশীলে বলা আছে, দেখো ক নাম্বারে, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো, যেটা করলে ক নাম্বারে আমরা 2 নাম্বার পাবো, ঠিক আছে। তো আমি যাদেরকে ক্লাসটা করাচ্ছি আমি জানি তাদের বাসায়, সবার বাসায় বইটা আছে, কারণ এটা হচ্ছে একটা বোর্ড বই, এটা সবার বাসায় থাকে। তো আমি এখান থেকে সৃজনশীল 1 নাম্বার থেকে কোনগুলা লেনদেন না কোনগুলা লেনদেন একটু চিহ্নিত করে আমরা অ্যামাউন্টটা বের করব, ঠিক আছে। তো খেয়াল করো, বলতাছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায়ের প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। দেখছো কেন ঘটনা বলছে, লেনদেন কিন্তু বলে নাই, কারণ লেনদেন সংঘটিত হয়েছে এই কথা বলে তো সবটি লেনদেন হয়ে যাবো গা। দেখছো কি টেকনিক কাটাচ্ছে সরকারের লোক, বলতেছে কি উক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে, তার মানে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিছু লেনদেন না। যদি এনে কইতো যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে তাহলে বোঝা যেত কি এখানে সবগুলাই লেনদেন। তার মানে বুঝতে হবে এখানে ঘটনাগুলো বলার কারণে এখানে কি আমাদের লেনদেনও আছে, আবার লেনদেন ছাড়াও আছে। তো আমরা এখন বের করে দেখো, বলা আছে ডিসেম্বর 1 তারিখে বলছে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা 5 লাখ টাকা নিয়ে যদি আমি ব্যবসা শুরু করি, মনে করো আমি 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, আমি 5 লাখ টাকা ব্যবসাকে আমার দিতে হইব না? ধরো আমি 5 লাখ টাকা ব্যবসা দিলাম, ব্যবসাটা শুরু করে দিলাম, তো ব্যবসায় কিন্তু আমার 5 লাখ টাকা বাড়ছে। তাহলে 5 লাখ টাকা যদি ব্যবসায় বাড়ে তাহলে আমার ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে না? আগে আমার ব্যবসায় 1 টাকাও ছিল না, এখন 5 লাখ টাকা বিনিয়োগ করছি, 5 লাখ টাকা হয়ে গেছে, হায় নগদে 5 লাখ টাকা বাইরে গেছে, তাহলে তো ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, তাহলে এটা ব্যবসায় লেনদেন। আচ্ছা তারপরে দেখো 3 তারিখ বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটা হিসাব খোলা হলো। ব্যাংকে আমরা 50,000 টাকা নিয়ে একটা হিসাব খুলছি, তো এটা মানে হচ্ছে আমরা ব্যবসায়ী থেকে 50,000 টাকা ব্যাংকে নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলছি, কারণ আমরা তো ব্যবসায়িক লেনদেন করলে অ্যাকাউন্ট করতে হয়, কারণ ব্যবসায়িক লেনদেন ক্ষেত্রে আমাদের ব্যাংকের প্রয়োজন হয়, ঠিক আছে। কারণ দূর দূরান্তে আমরা মাল কিনতে যাই, ওইখানে নগদ টাকা নিয়ে মাল কিনতে যাওয়াটা রিস্ক, আমাদের টাকা কী হয়, টাকা পয়সা ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে।
তো সেই জন্য আবার দূর দূরান্ত থেকে টাকা আসতে আমাদের ব্যাংকের মাধ্যম লাগে। মনে করো আমি চিটাগং একটা লোকের কাছে কুরিয়ার করে 10 লাখ টাকার মাল পাঠিয়ে দিলাম, ঠিক আছে? ও সরি 10 লাখ টাকা না, কারণ বেটার তো ব্যবসায় 5 লাখ টাকার একটু কমে বলি, কারণ একটা হিসাব আছে না বলার। তো খেয়াল করো, মনে করো আমি 20,000 টাকার মাল বিক্রি করলাম, চিটাগং বেটার কুরিয়ারে পাঠিয়ে দিলাম। তো ওই লোকে কি আমারে কীভাবে টাকাটা পাঠাইবো? তোমরা এখন বলবা যে স্যার বিকাশে পাঠিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, বিকাশে পাঠালে 20,000 টাকা খরচ কত হইব? 1020 টাকা। তাহলে দেখছো কত টাকা খরচ হইতেছে? প্রায় 400 টাকা খরচ হইব। তো বিকাশে যদি 400 টাকা খরচ হয়, হ্যাঁ, 1020 টাকা 400 না তো 800 মনে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি যাই হোক, আমার এখন 1000 যদি খরচ হয় তাহলে কত টাকা? অনেকটা খরচ হয়। তাহলে চিন্তা করলো যে না, আমি ব্যাংকের মধ্যে পাঠাবো, তাহলে কি আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হইব না? আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, ওই লোকের রেখে কুমু ভাই তুমি আমার এই হাওয়া একটা নাম্বার আছে এটাতে পাঠিয়ে দাও, আমার ব্যাংকে চলে আসবো না। তো সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ওই লোকে যে একটা নাম্বারে টাকা পাঠাইবো, এটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো ওই ব্যাংক অ্যাকাউন্টটা থাকার কারণে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। না খুললে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না থাকলে কিন্তু তারা টাকা দিতে পারবে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য খেয়াল করো, আমরা যে ব্যাংকে এখানে 50,000 টাকা দিয়ে যে ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, আমাদের ব্যাংকে 50,000 টাকা বাড়ছে, আর নগদ থেকে আমাদের ব্যবসা থেকে 50,000 টাকা কমছে। কথা বুঝছো? তাহলে ব্যাংক নামক সম্পদ বাড়ছে, নগদ নামক সম্পদ কমছে, তাহলে আমাদের ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হলে কি? এটা লেনদেন। তারপরে দেখো 5 তারিখ ধারে পণ্য ক্রয় করা হয়েছে। ধারে পণ্য ক্রয় কিনছে। তো ধারে যদি আমরা পণ্য ক্রয় কিনি কত টাকা? 25,000 টাকা। মনে করো বেটার আমরা টাকা দিলাম না, তো টাকা না দিয়ে আমি কিনছি, টাকা মানে পণ্যটা আনছি। তো পণ্যটা আনার কারণে আমার ব্যবসায় কিন্তু পণ্য আসছে। তো পণ্য আসলে আমার ব্যবসায় পরিবর্তন হয়েছে। আবার হচ্ছে ওই লোকের যে আমি টাকাটাতে বাকি আনছি, এই লোক কিন্তু আমার ধরবো যে আপনি কিন্তু আমার টাকা, আপনি কিন্তু এত টাকা পাই, তাহলে এটা কি আমার ব্যবসায় দায় না? একটা দায় বাড়লো। তাহলে দায় বাড়ছে, আবার আমার পণ্য ক্রয় খরচ হয়েছে। এটা ক্রয় করা মানে কি? খরচ। তাহলে আমার ব্যবসায় দুই দিকে পরিবর্তন হয়েছে। একদিকে পরিবর্তন হলে লেনদেন, তো দুই দিকে হলে তো আরও আগে লেনদেন। কথা কি বুঝছো? তারপরে 7 তারিখ দেখো, নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা বলছে। তো নগদে পণ্য বিক্রয় 45,000, এটা ব্যবসায়িক লেনদেন, কারণ এটার কারণে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 10 তারিখ দেখো, মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। ভাই, মালিককে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ আনুক, বন্ধুর থেকে ঋণ আনুক, ওটা আমার দেখা লাভ নাই, আমার ব্যবসায় কোনো পরিবর্তন হবে না। তাহলে মালিকে যদি ব্যক্তিগতভাবে ব্যাংক থেকে ঋণ আনে, এটা মালিকের বিষয়। আমি কর্মচারী ব্যবসায়, আমি দেখবো ব্যবসায় কতটা বাড়লো বা কোনো কিছু কমলো কিনা। যদি ব্যবসায় কোনো কিছু বাড়ে তাহলে লেনদেন, কোনো কিছু কমলে লেনদেন। তাছাড়া আমার লেনদেন কোনো করার দরকার নাই। তো মালিকে ব্যাংকে থেকে ঋণ আনুক, এটা আমার দরকার কি? ঠিক আছে না? তাহলে এটা লেনদেন না। তাহলে এখানে কত টাকা? 40,000 টাকা। এরা কিন্তু বলছে যে লেনদেন না, সেটা 40,000 টাকার নির্ণয় বের করতে। আমি কিন্তু আজকে টেকনিক্যাল অঙ্কটা করাচ্ছি না, মানে তোমাদেরকে বুঝাই দিতেছি, ঠিক আছে? তো 40,000 টাকা এখানে লেনদেন না পাইলাম। আবার বলতেছে 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ। তো 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ করছি, বলছি যে আপনার কাছ থেকে 45,000 টাকা আসবাবপত্র কিনবো, এই আসবাবপত্রগুলো আপনি আমাকে দিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, দিয়ে আসবো। আমি কি বেটার টাকা দিছি? টাকা দেয় নাই। তাহলে আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। ওই বেড়াও কিন্তু আমারে ওই কি দেয় নাই, আসবাবপত্র আসা দেওয়া যায় নাই। যদি আসবাবপত্র আসা দেওয়া যেত তাও কিন্তু আমার ব্যবসায় পরিবর্তন হইতো, সেটাও কিন্তু লেনদেন হইতো। ওই লোকের আমি টাকাও দেয় নাই, ওই লোকে আমার আসবাবপত্র দেয় নাই, মানে আমার ব্যবসায়ের কোনো কিছু বাড়েও নাই কমেও নাই। তাহলে সেটা কি লেনদেন? না, লেনদেন না। ওকে, তাহলে কত টাকা? 45,000 টাকা। তাহলে আমি আরেকটা অ্যামাউন্ট পেলাম 45,000 টাকা, যেটা লেনদেন না। ওকে, তারপরে হচ্ছে পাওনাদারকে পরিশোধ। এই পাওনাদারকে যদি আমরা পরিশোধ করি, পাওনাদার একটা দায়। তো পাওনাদারকে যদি আমরা পরিশোধ করি, দায় কিন্তু বুঝতা না, যারা ক্লাস 9 এর দায় জিনিসটা বুঝতা না। আমি লেনদেনটা বুঝে আগে। পাওনাদারকে পরিশোধ করলে কিন্তু আমাদের টাকা দিতে হইব, তাহলে ব্যবসা থেকে কিন্তু টাকা চলে যাব। তো সেই জন্য কি আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে না? হ্যাঁ হয়েছে। আবার এদিকে পাওনাদারকে টাকা দেওয়ার কারণে আমাদের কি হয়েছে? একটা দায় কমছে। আগে যে টাকাটা পাইতো, এখন কিন্তু সে আমার কাছে টাকাটা পাইবো না, তাহলে আমার দায় কমে গেল না? তো এটাও কি একটা ব্যবসায়ের লেনদেন। তাহলে এই দুইটাই। তাহলে আমাদের ক নাম্বার উত্তর হবে কত? 85,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ছকের মাধ্যমে করতে হয়। তো এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে করে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখানে তো সবাই ইজি হচ্ছে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তো রিখন, তুই যদি বুঝতে পারোস তাহলে আবার একটু কমেন্ট করে জানা। আর সবাই কিন্তু থাকতেই হবো। এখন হচ্ছে লেনদেন একটা চ্যাপ্টার, তোমাদের কাছে এটা সাধারণ বিষয় মনে হতে পারে। আর তুমি বলতে পারো স্যার লেনদেন বোঝাতে আপনি 1 ঘন্টা পার করে দিচ্ছেন। আসলে কথা হচ্ছে কোনো কিছু শিখতে হলে, ভালোভাবে শিখতে হলে একটু সময় নিয়ে শিখতে হয়।
আমি যে তোমাকে আজকে পড়াইলাম, তোমাদেরকে যা বুঝলা, এটা লং টাইম মাথায় থাকবে। ঠিক আছে, তোমরা আজকের পর থেকে লেনদেন খুব সহজে নির্ণয় করতে পারবে। লাস্ট মুহূর্তে আমি আবারও বলে দিচ্ছি, যদি কোনো ঘটনার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় অথবা ব্যবসায়ের কোনো কিছু বাড়ে অথবা কমে, ঠিক আছে, ওই ঘটনাটাই কিন্তু লেনদেন, তাছাড়া কিন্তু লেনদেন না। আমরা আছি স্যার আপনার পাশে। ঠিক আছে, থ্যাংক ইউ হাসান। আমি জানি যে আমার অফলাইনে যারা স্টুডেন্টস আসো তারা সবসময় থাকবা, কারণ আমার কাছে যারা ক্লাস 9-এ ভর্তি হয় তারা ক্লাস 9, 10, 11, 12 তারপর অনার্স কমপ্লিট করেই আমার কাছ থেকে বিদায় নেয়। কথা কি বুঝছো? তো সেই অনুপাতে আমি জানি তোমরা সবসময় আমার পাশে থাকবা। আমার অফলাইন স্টুডেন্ট আমাকে খুবই ভালোবাসো, আমি জানি। আর তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে অনলাইনে মানে সারা বাংলাদেশের মানুষকে পড়ানোর চিন্তা। তো আশা করি বিবিএ ক্লাস কি কাল 8টায় হবে না, বিবিএ ক্লাস হচ্ছে কাল 7:30টায়। বিবিএ ক্লাস কাল 7:30টায়। তো আজকের জন্য তোমাদের এতটুকুই। আমাদের এটা হচ্ছে লেনদেনের ক্লাস 1। তো আমাদের এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, বুঝতে পারছো? তো ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিবা। আর ইউটিউব চ্যানেলে এটা লিঙ্কও দেওয়া যাবে, লিঙ্ক থেকে তুমি আবার সরাসরি এসে পেজে দেখতে পারবা, এটা দেওয়া যাবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলে দেখবা। আর হচ্ছে তোমরা যারা যারা আছো তারা 9-10 স্টুডেন্টস যারা মানে এসএসসি লেভেলের যত স্টুডেন্টস আছো সবাই দিন দিন করে অ্যাড হও, ইনশাল্লাহ আরও সামনে মজা পাবে। আর ক্লাস তো মাত্র শুরু হয়েছে, আর আমি একদম ছোট বিষয় থেকে শুরু করতেছি, তো যাতে সবাই বুঝো। যেমন দেখো একটা 8-এর একটা স্টুডেন্টও কিন্তু বুঝছে এটা। ঠিক আছে, তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবো, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। তোমাদের এই এসএসসি লেভেলের অ্যাকাউন্টিং বইটা যেন আমি সম্পূর্ণভাবে একদম বিন্দু বিন্দু করে ধরে যেন আমি শেষ করতে পারি, সেই আল্লাহ যাতে সে হায়াত দান করে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ক্লাস 9-10-এর শাকিল জয়, ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিংয়ের জন্য রুটিন দেওয়া আছে। ঠিক আছে, ক্লাস 9-10 হচ্ছে শনি সোম বুধ 7:30টায়। আর বিবিএ ফার্স্ট ইয়ার তো জানোই রবি মঙ্গল শুক্র হচ্ছে 7:30টায়। আর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হচ্ছে রাত্রে 10:30, 10:15। এখনও ক্লাস শুরু হয় নাই, তাদের বই এখনও বের হয় নাই, বইটা বের হলে ক্লাস শুরু হইব। ঠিক আছে, আর আইসিটি ইন্টারমিডিয়েট আইসিটি ক্লাসও শুরু হয় নাই, বুঝতে পারছো? তো ইন্টারের ক্লাসটা মনে হয় সামনের সপ্তাহ থেকে শুরু হবে, বই বের হলে। আপাতত তোমাদের এই ক্লাস 9 চলবে। তো আশা করি সবাই ক্লাসটা ভালো লাগছে। তো তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করতে থাকো, আর এগুলো ইউটিউব চ্যানেলে থাকবে ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।